আজকের গল্প দোলনাটা দুলছে। লিখেছেন আশিস চক্রবর্তী। পাঠ করে শোনাচ্ছি আমি পত্রালি। গল্প দোলনাটা দুলছে। পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইটে রীতিমতো প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা চোখ বোলানো আমার দীর্ঘদিনের অভ্যাস। ইতিমধ্যে বেশ কিছু শৌখিন জিনিসপত্র কিনেও ফেলেছি ওখান থেকে। বর্তমানে এটা আমার নেশার পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পুরনো জিনিস ঘরে তোলার উপরই ফায়দা হলো বস্তুটির সঙ্গে জড়িত স্মৃতি, ঘটনা সব বাড়ি এসে পৌঁছয়, আর সেটা আবিষ্কার করতে পারলে আলাদা ভালো লাগা এসে জোটে। সে কারণে পুরনো কিছু কিনলে আমি সর্বদা সেই বস্তুটির খানিকটা ইতিহাস জানতে চাই বিক্রয়কর্তার কাছ থেকে। এসবের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো গত বছর কেনা বীর দেশনায়ক সুভাষ বোসের পাথরের মূর্তিটি। মূর্তিটির নির্মাণ করেছেন একজন স্বাধীনতা সংগ্রামীর সন্তান। এক নজরেই সেটি দেখলে মোহিত হয়ে যেতে হয়। বর্তমানে সেই অতুলনীয় মূর্তিটি আমার ঘরের টেবিলে আশ্রয় নিয়েছে আর আমার ঘরে শোভা বর্ধন করে চলেছে। শনিবার দিন সন্ধ্যাবেলায় এরকমই একটা বিজ্ঞাপন দেখে আমার চোখটা আটকে গেল। বিজ্ঞাপনটা ছিল একটা দোলনার। অপূর্ব কারুকার্যে সজ্জিত বৃহৎ আকৃতির দোলনাটি অবশ্যই মোহময়ী। বিক্রেতা যে কটি ছবি ওয়েবসাইটে আপলোড করেছেন প্রত্যেকটির মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। আমার তো সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যাবার জোগাড়। দোলনাটির বয়স অধিক হলেও তার যৌবনকাল যেন অতিক্রান্ত হয়নি। নকশার বৈচিত্র্য দেখলে সহজেই অনুমান করা যায় বস্তুটি দুঁদে শিল্পী দ্বারা নির্মিত। নিম্নে দেয়া ফোন নম্বরে কল করে বিজ্ঞাপনে উল্লেখ্য নামটি বলতেই ওপাশ থেকে এক ভদ্রলোক বললেন, ইয়েস স্পিকিং। গলার স্বর অত্যন্ত ভারী। আমি বললাম, আপনি বাঙালি? জবাব এলো, হ্যাঁ, এদেশীয়। আপনার বিজ্ঞাপনে দেওয়া দামটা কি ফিক্স? একদমই নয়, দরাদরি করতে পারেন। আপনি এক কাজ করুন, সামনের রবিবার বিকেলে আমার এখানে চলে আসুন। জিনিসটিকে নিজের চোখে দেখেও নেবেন, আর দাম নিয়ে কিছু বলার থাকলে সামনাসামনি কথা বললে ভালো। আমি আমার প্রপার ঠিকানা আপনার এই নাম্বারে টেক্সট করে দিচ্ছি। বেশ বেশ, সেই ভালো। ওকে, তাহলে রাখছি। বলে ফোন কাটতেই মিনিট খানেকের মধ্যে ঠিকানাটা এসে গেল। ভদ্রলোকের পুরো নাম সমরেশ সান্যাল। বিজ্ঞাপনে এস লিখেছেন ভদ্রলোক। বাড়ি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ। আমার এখান থেকে ঘন্টা তিনেকের পথ। ঠিকানায় যা উল্লেখ ছিল সেই মাফিক পৌঁছতে বিশেষ অসুবিধে হয়নি। একেবারে দরজার সামনে পৌঁছে ডোরবেল টিপতেই একজন বেরিয়ে প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করে বসার ঘরে গিয়ে বসতে বলল। ঘরের চারদিকে চোখ ঘোরালেই বোঝা যায় বেশ সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবার। বোঝাই যাচ্ছে কোনো রকম দায়ে পড়ে দোলনাটা বেচতে তিনি রাজি হননি নিশ্চয়ই। ঘরে ঢুকতে ঢুকতে আরও কিছু পুরনো শৌখিন জিনিসপত্র চোখে পড়ল। সেগুলো কম মূল্যবান নয়। মিনিট পাঁচেক পর 2 কাপ চা সামনের টেবিলে রেখে চলে গেল আর একজন লোক। পরক্ষণেই ঘরে ঢুকলেন সমরেশবাবু। এসেই হাত জোড় করে বললেন, আমি বিজ্ঞাপনটা দিয়েছিলাম। আমি প্রতি নমস্কার করার সময় আন্দাজ করলাম ভদ্রলোকের বয়স প্রায় 60 ঊর্ধ্ব। লম্বা স্বাস্থ্যবান চেহারা, কাঁচা পাকা মাথা ভর্তি চুল, চোখে কালো ফ্রেমের চশমা, পরনে পাঞ্জাবি। এসেই উল্টো দিকের সোফায় বসে চায়ের কাপটা তুলে নিয়ে বললেন, কোথা থেকে আসা হচ্ছে? এরপর একে একে আমার নাম, ঠিকানা, কর্ম সকল কিছু জানার পরে বললেন, জিনিসটা নিশ্চয়ই দেখবেন। আমি সম্মতি দিলে উঠে পড়ে বললেন, চলুন ওদিকটায় যাই।
তারপর কয়েকটা ঘর টপকে ডাইনিংয়ের পাশ থেকে সিঁড়ির পাকদণ্ডি পেরিয়ে একেবারে উঠে পড়লাম তেতলার ছাদে। উঠেই চোখ পড়ল দোলনাটার। মাথার উপর সেট দেয়া বিশাল আকৃতির দোলনা, কোথাও এক ফোঁটা খুঁত নেই। এতক্ষণে বুঝলাম ছবিতে এর আসল সৌন্দর্য কিছুই ধরা পড়েনি। আমাকে আশ্চর্য দৃষ্টি দিয়ে বস্তুটিকে পর্যবেক্ষণ করতে দেখে সমরেশবাবু বললেন, জিনিসটা আপনার মনে ধরে গেছে তাই তো? আমি হাসলে তিনি বললেন, বিজ্ঞাপন দেওয়ার পর আপনি প্রথম কাস্টমার যে এটাকে ছুঁয়ে দেখছে। কাল রাত্রে কয়েকজন ফোন করেছিল বটে, তবে আপনার কথা শুনে বেশ পজিটিভ বলে মনে হয়েছে বলে তাদের আমি না করে দিয়েছি। ভালোই করেছেন, জিনিসটা আমি নেব, হাসি মুখে বললাম আমি। এ জিনিস কারো অপছন্দ হবে না, এসব এখানে পাবেন কোথায়? আমি জন্মে থেকে এটাকে এভাবেই দেখছি। বংশের কে কবে কোথা থেকে এটাকে আনিয়েছিলেন বলতে পারবো না। এত বছর হয়ে গেলেও কোথাও একটু চটে যাওয়া বা ঘষা যাওয়ার চিহ্ন পাবেন না। আমার অনুমান এটা সেরকম ব্যবহার করা হয়নি, আমি বললাম। এ কথা শোনার পর ভদ্রলোক খানিক চুপ মেরে গেলেন। তারপর বললেন, আপনাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলাই ভালো, কারণ আমি তো ব্যবসাদার নই। জানি আপনার মতো শিক্ষিত মানুষের কাছে এসবের কোনো মূল্য নেই, আপনি সেটাকে কুসংস্কার হিসেবেই মানতে পারেন। আসলে এই দোলনায় বংশের কেউই সেরকম চড়েনি, এমনকি আমিও না। আমার পরিবার বাইরে থাকে, তারা তো এটিকে চোখেই দেখেনি। এই বাড়ি আমার পূর্বপুরুষের ভিটে। বাবার মুখে শুনেছিলাম এই দোলনায় আমার ঠাকুরদা একবার মাত্র চড়ে রাতে খোলা আকাশের দিকে চেয়ে তারা খসা দেখছিলেন। সে রাতে নাকি তিনি আর নিচে নামেননি। সকালবেলা বাড়ির লোক তাকে উন্মাদ অবস্থায় আবিষ্কার করেন। ওর এই অবস্থার পর এই দোলনা এক প্রকার পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল বেশ কিছুকাল। আমি যখন পড়াশোনার জন্য দেশের বাইরে যাই, হঠাৎ একদিন সেখান থেকে শুনি আমার মাকে আর পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি করে সেখান থেকে ফিরে এসে জানলাম শেষবার মাকে এই দোলনাতেই দুলতে দেখা গিয়েছিল। তারপর কত থানা, পুলিশ, মিডিয়ার নিখোঁজ সংবাদ দেয়া হলো, কিন্তু কিছুতেই মায়ের কোনো হদিশ পাওয়া গেল না আজ অবধি। এখন আমরা তাকে মৃত বলেই ধরে নিয়েছি। এরপরও আমি দোলনাটাকে অপয়া বা অলৌকিক বস্তু বলে মনে করিনি, কিন্তু আমার সমস্ত শিক্ষা বিশ্বাসকে আঘাত আনলো মাস দুয়েক আগের ঘটনাটা। এই অবধি বলে দম নেবার জন্য সমরেশবাবু খানিক থামলেন। আমি সেই ফাঁকে জিজ্ঞাসা করলাম, কি সেই ঘটনা? সমরেশবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার বাড়ির পুরনো চাকর ভোলাকে গত 2 মাস আগে এই দোলনার উপর মরে পড়ে থাকতে দেখা গেছে। আমি তারপরেই এটিকে বাড়ি থেকে দূরে সরানোর কথা ভাবি। এইসব আপনাকে বলে ফেললাম কারণ আমি একজন সাধারণ নির্ভেজাল মানুষ। আজ অবধি কারো কোনো ক্ষতি জ্ঞান তো করিনি। আমার মাধ্যমে আপনার কোনো ক্ষতি হোক এ আমি চাই না। এখন সিদ্ধান্ত আপনার। আমি সবটা শুনে ভাবলাম, একটা নিষ্প্রাণ দোলনা বংশ পরম্পরায় বাড়িতে রয়েছে আর ওতে চড়ে বসেই সকলের ক্ষতি হয়েছে, এই যুক্তি মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার প্রাক্কালে প্রত্যেকেই দোলনায় চড়েছে, এটা একটা কাকতালীয় ব্যাপার। কিংবা এও হতে পারে ওর নিকট কোনো পরিচিত মানুষ এই লোভনীয় বস্তুটাকে হাতানোর উদ্দেশ্যে এইরকম ঘটনা সমরেশবাবুর মাথায় ঢুকিয়ে দিতে পারেন। ইচ্ছে করেই এটিকে জড়িয়ে অদ্ভুতের কাহিনী রটিয়েও দিতে পারেন। আমি ঝটপট সমরেশবাবুকে বললাম, দামটা কত দেব বলুন তো? সমরেশবাবু বললেন, বিজ্ঞাপনে যা লেখা ছিল তার থেকে কিছুটা কমিয়ে যা ইচ্ছে নয় দেবেন। বিক্রির ব্যাপারে আপনাকে খোলসা করে আগে থেকেই তো সব বলেছি, এরপরে আর দরদামে আটকাবে না। কয়েকজন লোক ডাকিয়ে সেটিকে শেড সমেত ধরাধরি করে গাড়িতে তুলে বাড়ি পৌঁছতে রাত হলো। বাড়ি পৌঁছে আর দেরি সহ্য হয় না, এক্ষুনি তাতে চড়ে বসি। বারবার মন যেন তাই চাইছে। বাইরে ছুটে গিয়ে প্রায় ঘুমন্ত অবস্থা থেকে
তুলে 2-4 জন লোক ডেকে সেটিকে সেটিং করাতে করাতে রাত 1টা হলো। আমার ঘরের ডাইনিং পেরিয়ে যে বৃহৎ আকৃতির বারান্দা আছে, ওখানেই সেটিকে জায়গা করে দিলাম। এরপর সারাদিনের ক্লান্তিতে খাওয়া সেরে ঘুমটা সহজেই এলো। কয়েক ঘন্টা ঘুমানোর পর হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ইন্দ্রিয় সজাগ হতেই শুনলাম দোলনা শব্দ করে দুলছে। খানিকক্ষণ বিছানাতেই পড়ে শব্দ শুনতে লাগলাম। ঠিক তাই, দোলনাটাই তো দুলছে। শব্দটা ডাইনিং ছাড়িয়ে ঘরের জানলা দরজার ফাঁক ফোকর দিয়ে আমার কানে পৌঁছচ্ছে। উঠে গিয়ে বাইরের দিকে জানলা খুলে দেখি, না, সেরকম ঝোড়ো হাওয়া তো নেই যে তার বেগে ধাক্কা খেয়ে দোলনাটা দুলবে। তবে চোর ঢুকলো নাকি? বারান্দায় প্রবেশের দরজার কাছে দাঁড়াতেই দোলার শব্দের সঙ্গে আরও কিছু শব্দ কানে ভেসে এলো। 2 রকমের শব্দ। এক, কেউ যেন বেশ জোর দিয়েই বারান্দার মেঝেতে পায়ের ধাক্কা মেরে দোলনায় দুলছে। আর 2, তার সঙ্গে নারী পুরুষের মিশ্রিত হাসির কণ্ঠস্বর। আশ্চর্য, এত রাতে কারা ঢুকলো ঘরে? বাইরের চাঁদ ডোবার সময় হয়ে এসেছে, তবে আলোটা জোরালো। দরজায় আতশ কাঁচ বসানো ছিদ্র দিয়ে আমি বারান্দার দিকে তাকিয়ে দেখি একজন বেশ শক্ত সামর্থ্য জোয়ান লোক দোলনার পিছনে দাঁড়িয়ে সামনে সেটিকে ঠেলছে, আর দোলনায় বসে দোল খাচ্ছে একজন পুরুষ আর একজন নারী। প্রত্যেকের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। স্ফটিকের মতো জ্বলন্ত চোখ দিয়ে গগন বিদারী কণ্ঠে হেসে চলেছে ওরা। পুরুষটির মুখ ভর্তি দাড়ি আছে, অগোছালো বৃষ্টির দাঁতের পাটি সামনের দিকে প্রসারিত। বয়স্কা মহিলাটি এলোমেলো লকলকে সাপের ফেনার মতো চুল বিছিয়ে রেখেছে তার সর্বাঙ্গে। দোলনার দুলুনিতে অন্ধকার ছেড়ে সমানে উঠছে সেই চুলের গোছা। এরা এরা কারা? সমরেশবাবুর ঠাকুরদার দাড়ি ছিল, সেটা ওর বাড়ির দেয়ালে টাঙানো ছবিতে দেখেছি। আর বাকি 2জন তাহলে ওর মা আর চাকর ভোলা। এর বেশি চাঁদের আলোয় কিছুই দেখা যাচ্ছে না। গভীর ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে আমি কি ভুল দেখছি? তাহলে কানে প্রবেশ করছে যে শব্দ, সেও কি ভুল? ধীরে ধীরে 3জনই বিভৎস ক্রূর জ্বলন্ত দৃষ্টি নিয়ে আমার সামনের দরজার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সমানে হেসে চলেছে। ভয় আমার সর্বাঙ্গ দিয়ে একটা হিমেল স্রোত খেলে গেল। হৃৎপিণ্ড বুকের ভেতর লাফিয়ে লাফিয়ে চলছে, মাথা থেকে ঝরে পড়ছে ঘাম। খানিক বাদে ওরা দোলনা ছেড়ে দরজার দিকে আসতে লাগলো। প্রাণ ভয়ে খানিকটা পিছিয়ে এসে হাত বাড়িয়ে বারান্দার লাইটটা জ্বেলে পুনরায় দরজায় চোখ রাখতেই দেখি সব উধাও। তাহলে এতক্ষণ আমি কি ভুল দেখছিলাম? সবটাই হ্যালুসিনেশন কি? হতেও পারে। সমরেশবাবু তার পরিবার আর দোলনার সঙ্গে জড়িয়ে যে কথাগুলো বলেছিলেন, সেসব অবিশ্বাস্য হলেও আমার মাথায় খেলা করছিল অনেকক্ষণ। তাছাড়া জার্নি আর ঘুমের ঘাটতিতে এরকম কিছু ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। পরদিন সকালবেলা লোকজন পুনরায় ডাকিয়ে ডাইনিংয়ের এক কোণে দোলনাটাকে তুলে বসালাম। তারপর সারাদিন অফিসে কাটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সদর দরজার কাছে এসে লক খুলতে যাব, এমন সময় ঘরের ভিতর থেকে আবার সেই দোলনা দোলার শব্দ কানে এলো। দরজায় কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই শব্দটা। কেউ তাতে বসে দুলে দুলে চরম সুখ উপভোগ করছে। হাতের চাবিটা খুব সাবধানে আবার পকেটে চালান করে দিলাম। তারপর আস্তে আস্তে সদর দরজা থেকে সরে বাড়ির এক পাশে এসে ঘরের জানলা খুলে উঁকি দিয়ে দেখি, হ্যাঁ ঠিক, দোলনাটা দুলে চলেছে। নিভন্ত সূর্যের আলোয়
মুখ বোঝা যায় না, তবে দোলনায় সর্বাঙ্গ জুড়ে এক মেয়ে শুয়ে রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তার উন্মুক্ত চুলের গোছা মেঝেতে দুলে দুলে স্পর্শ করে চলেছে। শাড়ির আঁচল হাওয়ায় দোলনার গতির বিপরীতে উঠছে। দৃশ্যটা যতটা সম্ভব দেখে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কে এই আগন্তুক নারী? বন্ধ দরজা ডিঙিয়ে ঢুকলোই বা কিভাবে? একরাশ প্রশ্ন আর দুশ্চিন্তা নিয়ে ছুটে এসে সদর দরজা খুলে ডাইনিংয়ে পৌঁছে দেখি সব উধাও, দোলনাও স্থির। কোথায় গেল সেই মেয়ে? এ ঘর সে ঘর, ছাদের সিঁড়ি অবধি গিয়ে দেখি সে নেই। শূন্য ঘর আমার দিকে যেন অবাক দৃষ্টি নিয়ে চেয়ে আছে। এরপর একেবারে রাতের খাবার সেরে দোলনাটিতে গিয়ে উঠলাম। পা বিছিয়ে আরাম করে শুয়ে আমার স্বর্গ সুখ অনুভূত হলো। মনের আনন্দে একবার সজোরে দোলনাটা দুলিয়ে দিয়ে স্মার্টফোনে চোখ মেলে অভ্যাস মতো ওয়েবসাইট ঘাঁটছি। শূন্যে ঝুলে বেশ আরামদায়ক উপলব্ধি হচ্ছিল আমার। খানিক বাদে মনে হলো শরীরের নার্ভগুলো যেন আলতো করে ছুঁয়ে দিচ্ছে কেউ। সেই সঙ্গে সূক্ষ্ম একটা ঘন বাতাস যেন মাথার চুলের ফাঁকে বিলি কাটছে। ধীরে ধীরে স্বল্প স্পন্দনের একটা স্পার্ক যেন রোমাঞ্চ ধরাচ্ছে সর্বাঙ্গে। এক অকল্পনীয় শরীরী আরামদায়ক অনুভূতিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আচমকা অনুভব করলাম আমার বুকের ওপর নুইয়ে পড়া দুটো পায়ের আঙুল স্পর্শ করছে। বরফের মতো শীতল দোদুল্যমান আঙুলগুলি আমার সারা বুকময় ঘোরাফেরা করছে। ভয়ার্ত দৃষ্টি নিয়ে সেই পা বরাবর নজর উঠিয়ে দেখি দোলনার উপরের কাঠামো থেকে একটি নারী শরীর ফাঁস লাগিয়ে ঝুলছে। মেয়েটির কোমর অবধি ঘন কালো বিস্তারিত চুল সর্বাঙ্গে বিছিয়ে আছে। কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসা বিস্ফারিত রক্তবর্ণের চোখ দুটো স্থির, ফ্যাকাশে জিভ থুতনি পেরিয়ে ঝুলে আছে অনেকটা। নিথর হাত দুটো কাঁধ থেকে ঝুলে পড়েছে নিচের দিকে। ফাঁসির দড়িতে ঘাড় ভেঙে বেঁকিয়ে রয়েছে মেয়েটি। আমি ভয়ানক আতঙ্কে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে পড়লে মৃতদেহটি খানিক দুলে উঠল। ওর পরনে কেবল এক টুকরো কাপড়। কাপড়টি বিশেষ কায়দা করে হাঁটু থেকে বুকের ওপর পর্যন্ত ঢাকা হয়েছে। শরীরে অলংকারের চিহ্ন নেই। ভয়ে ধীরে ছেয়ে ফেললো আমার সর্বাঙ্গ। নড়বার শক্তি নেই। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়ায় কপালে বিন্দু বিন্দু ঘাম এক মুহূর্তে জড়ো হয়ে পড়ল। জানলা থেকে হালকা বাতাস আসতেই ঝুলন্ত দেহটা মৃদু মৃদু দুলে উঠল। আমি প্রচণ্ড ভয় পেয়ে কোনো কিছু করে বসবার আগেই শুনলাম কারা যেন ভারী জুতোর মোটা শব্দ করে এগিয়ে আসছে ঘরের দিকেই। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়লো আমার। বন্ধ দরজা ভেদ করে কিভাবে প্রবেশ করলো এরা? হাজারো দুশ্চিন্তায় আতঙ্কে মাথার শিরা ছিঁড়ে যাবার জোগাড়। ভারী জুতোর শব্দ গতি আরো কাছে এলে চরম বিপদের আশঙ্কায় আমার অবশ শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে সরে পড়লাম দরজার আড়ালে। তারপর উঁকি দিয়ে দেখি এক সাহেব চুরুট মুখে দিয়ে প্রবেশ করছে, আর তার সঙ্গে একজন লোক। তবে পোশাক আশাক হাল ফ্যাশনের নয়। সাহেবের পরনে পুরনো আমলের লাল কোট, মাথায় সিপাহীদের টুপি। সঙ্গে আসা লোকটার গায়ে খদ্দরের ফতুয়া, কোমরে জড়ানো খাটো করে পরা এক ফালি কাপড়ের টুকরো, দু কাঁধের থেকে ঝোলানো দুটি বৃহৎ কাপড়ের ঝোলা। এরপর সাহেবটি লোকটিকে মেয়েটির ঝুলন্ত মৃতদেহখানি দেখিয়ে ইংরেজি টানে বাংলায় বলল, ইহা হইতে তুমি কি বানাইতে পারিবে? লোকটা লাশটার কাছে গিয়ে গা টিপে পরীক্ষা করে ফিরে এসে হাসি হাসি মুখ করে বলল, সাহেব, ওর হাড় বেশ পুরু, অনেক কিছুই বানানো যেতে পারে, আবার খুব ভালো একটা জিনিসও বানানো যেতে পারে। সাহেব চুরুটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কুইক, আমার
আজকেই চাই, আমার ওয়াইফ মেরির বার্থডেতে এই গিফটটাই দিতে চাই। লোকটা সাহেবের আদেশ পেয়ে ব্যাগে করে আনা অনেকগুলো কাঁচের শিশি মেঝেতে বিছিয়ে রাখলো। তারপর একটা বড় পাত্রে এক এক করে মেশাতে থাকলো শিশির মধ্যে স্থিত তরলগুলি। সেই দ্রবণ থেকে উঠে আসা উৎকট ঝাঁঝালো গন্ধ আর ধোঁয়া সারা ঘরময় ছড়িয়ে ঘরের বাতাস ভারী করে ফেললো এক মুহূর্তে। তারপর লোকটা ঝুলন্ত দেহটিকে নামিয়ে মেঝেতে রেখে সম্পূর্ণ দ্রবণ নিথর দেহের উপরে ঢালতেই তৎক্ষণাৎ রক্ত, মাংস, চুল, কাপড় সব গলে গিয়ে উন্মুক্ত হয়ে পড়ল একটা সাদা ধবধবে কঙ্কাল। এক নিমেষেই যেন সমস্ত পেলাব মাংসপিণ্ড কর্পূরের মতো হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। দরজার আড়াল থেকে শ্বাসরুদ্ধ অবস্থায় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি পাথর বনে গেলাম। এরপর লোকটা ঝুলি থেকে একে একে ক্ষুদ্র বৃহৎ সরঞ্জাম বার করে খুটখাট শব্দে কর্মে লিপ্ত হলো। প্রথমে সমস্ত জোর থেকে হাড়গুলি খুলে ফেলে মেঝেতে জড়ো করলো। সাহেব তখন সোফায় গা এলিয়ে চুরুটে নিমগ্ন। লোকটা মেয়েটির সমস্ত হাড় খুলে নিয়ে নিপুণ শিল্পীদের মতো যেন কি একটা তৈরি করে চলেছে। সময় যত অতিবাহিত হচ্ছে আস্তে আস্তে রূপ পাচ্ছে সেই সফেদ বস্তুটির ভাস্কর্য। সূক্ষ্মভাবে একের পর এক টুকরো জড়ো করে দিয়ে ক্রমে ক্রমে আকার পাচ্ছে একটা বৃহৎ কিছু। বুকের পাঁজরখানা মেঝেতে পেতে তার উপর দুই পাশের উরু ও পায়ের হাড় দিয়ে এমনভাবে সেজে উঠেছে যেন এক পলকে দেখলে মনে হবে হাতির দাঁতের কারুকার্য। বাহু, পায়ের হাড়, পায়ের অঙ্গুলি কোনো কিছুই শিল্পকর্ম থেকে বাদ পড়ছে না। খুটখাট শব্দ নৈপুণ্যে শিল্পকর্ম শেষ হলে বস্তুটির পূর্ণাঙ্গ রূপ দেখে আমার বুকের ভেতর ধড়াস করে উঠল, যেন একটা কেউ পাথর চাপা দিয়ে দিল। মেরুদণ্ড বেয়ে একটা কাঁপুনি যেন মুহুর্মুহু ওঠানামা করছে। এ কি দেখছি আমি? এও কি সম্ভব? মাথার ভিতরে চিন্তার শেষ না হতে হতেই কানের পাশটায় শুনলাম, সব সম্ভব। তুমি এখন তোমার কৌতূহল, অবশিষ্ট সাহস আর অসমাপ্ত কর্তব্যের বশীভূত হয়ে সময়ের দ্বার খুলে ফেলেছ। ভেসে আসা কথার দিকে মুখ ফিরিয়ে দেখি সে মৃত ঝুলন্ত মেয়েটি দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক পাশেই। গলায় জমা চাপচাপ রক্তের দাগ। এ মুখ আমি আগে কোথাও দেখেছি, তবে জীবিত অবস্থায়। আমি আঁতকে উঠে ভয়ে দেওয়ালে সেটে পড়লে মেয়েটি চুপ থাকার ইশারা দিয়ে হাতে নির্দেশ করে বলল, এই দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম তার পিছু পিছু। তারপর পাশের ঘরে ঢুকেই মেয়েটি বলতে শুরু করলো, ওই সাহেবের নাম হ্যামিল্টন উড। আমি যে সময়ের কথা বলছি তখন মাস্টার তার আদর্শে স্থানে স্থানে গড়ে উঠেছে বিপ্লবীদের গুপ্ত সমিতি। ভারত মাতা শৃঙ্খল মোচনের জন্য তরুণ যুবকদের তখন সামলাতে হিমশিম খাচ্ছে লাল মুখো সাহেবদের সিপাহীরা। এই শয়তান কুখ্যাত সাহেবকে ইংল্যান্ডের থেকে আনা হয়েছে বিপ্লবীদের দমন করতে। বিপ্লবীদের ধরে ধরে হত্যা করে লাশ উধাও করে দেয় এই পিশাচ। আমি নিজে একজন মাস্টার দ্বারা আদর্শে অনুপ্রাণিত বিপ্লবী ছিলাম। দলের নির্দেশে আমি হ্যামিল্টন সাহেবকে মারতে কাজের মেয়ে ছদ্মবেশে গিয়েছিলাম ওর বাংলোতে। উদ্দেশ্য ছিল খাবারে বিষ মিশিয়ে শেষ করব নিষ্ঠুর সাহেবকে, কিন্তু সাহেব তার কৃতকর্মের জন্য সর্বদা সতর্ক থাকত। তাই নিজের পোষা কুকুরকে খাবার খাইয়ে সে সেই খাবার খেত প্রতিদিন। এটা আমাদের কারো জানা ছিল না। তাই শেষটায় আমি ধরা পড়ে যাই। আমাকে আঘাত করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় সাহেব। ওতেই আমার মৃত্যু হয়। মৃত্যুর পর আমি এই হিংস্র সাহেবের নৃশংসতার আসল ব্যাপার জানতে পারি। কেন বিপ্লবী বীর সন্তানদের লাশ পাওয়া যায় না। এই সময় বাংলায় পশুর হাড় দ্বারা নির্মিত শিল্পের রমরমার বাজার ছিল। সেই সমস্ত শিল্পকর্ম বিদেশে রপ্তানি করা হতো। সাহেবের সঙ্গে যে রয়েছে ওই বেঈমান শিল্পী সেরকমই এই দেশের ভাস্কর্য শিল্পী। অর্থের লোভে বিপ্লবীদের হাড় দিয়ে
সাহেবের জন্য তৈরি করে এক একটা ভাস্কর্য, আর সেগুলি শিল্পের নামে চালান হয়ে যায় ইংল্যান্ডে। ওতে এমনভাবে পালিশ করা হয় যে দেখে মনে হবে হাতির দাঁতের ভাস্কর্য। আগে পশুর হাড় দিয়েও এই জাতীয় শিল্পকলা তৈরি করা হতো। ওর তাতে পসার না জমলে শেষে এই নিষ্ঠুর সাহেবের ষড়যন্ত্রে সামিল হয়ে বিপ্লবীদের হাড়কে শিল্পকর্মের কাজে লাগায় ও। ওই দুজনে তৈরি করেছে দেশের বীর বিপ্লবীদের মৃত্যুর কারখানা। দেশের আসল শত্রু এই দুজনেই। মেয়েটির মুখে এই নির্মম কাহিনী শোনার পর আমার শরীর থেকে কর্পূরের মতো ভয় উড়ে গিয়ে প্রতিশোধ ও স্পৃহা জন্মে উঠল। এক মুহূর্তে সেই সাহেবের আর তার সাকরেদের বুকে বুলেট গুঁজে দিতে পারলে যেন ভিতরের আগুন শান্ত হয়। এর আমি ভাবছি, ঠিক তখনই মেয়েটি আবার বলে উঠল, এখনই উত্তম সময়, এগিয়ে যাও। আমিও ওই সাহেবকে খতম করতেই চেয়েছিলাম, কিন্তু পারিনি। মেয়েটির অতৃপ্ত আত্মা আমার মনের কথা শুনে ফেলতে পারছে। এটা এর আগেও আমি টের পেয়েছি। বিপ্লবী মেয়েটি আবার বলে উঠল, এর আগে যারা এই দোলনায় চড়ে বসেছিল তাদের আমি বোঝাতে চেয়েছিলাম বিপ্লবী সংগ্রামের কথা, কিন্তু তারা কেউ বোঝেনি, উল্টে আতঙ্কে। এবারে আমি মেয়েটির কথা শেষ না করতেই ওকে ইশারা করে ডাকলাম ডাইনিংয়ের দিকে। তারপর সেখানে গিয়ে দেখি দোলনা সম্পূর্ণ প্রস্তুত। এখন তাতে পালিশ আর রং চড়ছে। ঘরের টেবিলে রাখা অনলাইন থেকে আনা পাথরের প্রিয় সুভাষ বোসের মূর্তিটা ডান হাতে তুলে নিয়ে সাহেবের সামনে আক্রোশ ভরা মুখে গিয়ে দাঁড়াতেই সাহেব সোফা থেকে লাফিয়ে উঠে বলল, হোয়াট, হাউ ইটস পসিবল? গৌতম, ইউ আর অ্যালাইভ? ইম্পসিবল। সাহেবের চোখে চোখ রাখতেই আমার মনে হলো এই পিশাচের সম্মুখীন আমি এর আগেও হয়েছি। এরপর এক মুহূর্ত দেরি না করে বহুদিনের সঞ্চিত ক্রোধ উগড়ে পড়ল। আমি পাথরের মূর্তি দিয়ে সাহেবের মাথার উপর বারবার আঘাত করে রক্ত বন্যা বইয়ে দিলাম। পরক্ষণেই সাহেবের নিথর দেহ সশব্দে আছড়ে পড়ে গেল মেঝেতে। আমার রাগ যেন তবু থামে না। হাতের কাছে একটা বন্দুক পেলে ওর বুকটা ঝাঁঝা করে দিলে তবেই যেন আমার শান্তি আসে। যেন কবে থেকেই জমে থাকা একরাশ ক্রোধ কিছুতেই ফুরিয়ে যেতে চাইছে না। কয়েক মিনিট পর মৃতদেহের দিকে তাকালে চেহারাটা আবার ভীষণ চেনা চেনা মনে হলো। তবে ঘৃণা, তীব্র একটা ঘৃণা আমার কিছুতেই পিছু ছাড়ছে না। এরপর মেয়েটির আত্মাকে জিজ্ঞাসা করলাম, সাহেব আমাকে দেখে গৌতম ভাবলো কেন? এই গৌতমটা কে? মেয়েটি বলল, গৌতম গৌতম ছিল আমাদের বিপ্লবী সমিতির একজন কর্মী, যে সাহেবকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। সাহেব তাকে হত্যা করে ওর লাশ গায়েব করেছিল। তারপর খানিক চুপ থেকে মেয়েটি আবার বলল, গৌতম আর তোমার চেহারা এক। আমি অবাক হয়ে মেয়েটির দিকে চাইতেই বাতাসে মিলিয়ে গেল সে। আমার দু চোখ আপনা হতেই বুঝে গেল। কতক্ষণ পর সে চোখ খুলেছিল আমি জানি না। চোখ খুলে দেখি আমি দোলনায় দুলছি। হুড়মুড়িয়ে উঠে চোখ কচলে দেখি কেউ কোথাও নেই।